হাসপাতালে ১০ম দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখতে হাসপাতালের সামনে আছেন সহকর্মী সাজিদ সরকার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা দিতে চীনের বিশেষজ্ঞ দল আজকে ঢাকায় আসার কথা, সে সম্পর্কে জানতে চাই। অদিতি, গতকাল এই বিশেষজ্ঞ দলের একটি গ্রুপ কিন্তু এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু যারা মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন। তবে আজকে পুরো বোর্ডের যে সদস্য 5 সদস্য সেই সদস্য কিন্তু আজকে এসে উপস্থিত হবেন। তবে আমরা যেটি দেখছি সকাল থেকেই কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে সকাল থেকেই জড়ো হয়েছেন। তারা আসলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন, সর্বশেষ কী তথ্য সেটি জানার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলবো, এখানে সকাল থেকে অবস্থান নিয়ে আছেন, একটু জানাবেন সর্বশেষ কী জানতে পেরেছেন। ধন্যবাদ। আমরা আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন মহানগরের পক্ষ থেকে। আমরা যতটুকু জেনেছি আমাদের ম্যাডাম আগের চেয়ে কিছুটা শারীরিক উন্নতি হয়েছে। আমরা মহান দেশবাসীর কাছে দোয়া চাই, আমরা সবাই দোয়া করি মহান রব্বুল আলামিন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে তাকে বাসায় ফেরার তৌফিক দান করুক, এটাই আমাদের প্রত্যাশা। অনেকেই গুজব ছড়াচ্ছেন বিভিন্নভাবে যে তিনি লাইফ সাপোর্টে আছেন, এই সম্পর্কে আপনারা আসলে কি জানতে পেরেছেন? আসলে এটা আমরাও শুনছি, আসলে কতটা সত্যতা এখনো ভিতরে যাওয়া হয়নি। তবে আমরা অপেক্ষা করতেছি, ভিতরে যাওয়ার পরে বুঝতে পারবো আসলে গুজব না বাস্তব, এটা আসলে ক্লিয়ার। আমাদের চাওয়া সে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক। তার এই মুহূর্তে আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়াকে খুবই প্রয়োজন, কারণ দেশের যে সংকট চলতেছে সকল ক্ষেত্রেই অনেক সমস্যা, এগুলা সলভ করতে হলে একজন অভিজ্ঞ নেত্রীর দরকার। সেক্ষেত্রে আমরা চাচ্ছি মন প্রাণে যে সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরুক। ধন্যবাদ। অদিতি, আপনি শুনছিলেন এখানে আমরা কথা বলছিলাম বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, তারা কিন্তু ভোর থেকেই সর্বশেষ যে খবর, চিকিৎসার খবর, তাদের নেত্রী বেগম খালেদা জিয়া কেমন আছেন সেই খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু সকাল থেকে অবস্থান নিয়েছেন। আমরা জানতে পেরেছি সাজিদ, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই যদি চিকিৎসকদের কাছ থেকে আপনি কোনো তথ্য জানতে পারেন আপনার মাধ্যমে, সাথে সাথে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সহকর্মী সাজিদ সরকার যুক্ত ছিলেন এতক্ষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলতে নির্বাচন কমিশনে যাবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সেখানে আছেন সহকর্মী ফারজানা আক্তার, তার কাছ থেকে জানবো আরো খবর। ফারজানা, এই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে আপনার কাছে তথ্য থাকলে জানাবেন। এছাড়াও আজ এনসিপির ইসিতে যাবার কথা রয়েছে, এ বিষয়ে কি খবর আছে? অদিতি, ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের একটি প্রতিনিধি দল কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন এসে পৌঁছেছে এবং তারা প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছে। এবং আপনি জানেন যে নির্বাচন কমিশন থেকে কিন্তু বলা হচ্ছে যে এই মাসের কিছুদিন পরে কিন্তু তফসিল ঘোষণা হতে যাচ্ছে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যেটি বলছে, এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। তো বলা যায় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই কিন্তু এই বৈঠক, এবং এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং ইসি কি কাজ করছে, নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সবকিছু নিয়ে আলোচনা হবে। তবে প্রধান যে বিষয়টি, এর আগে যখন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনে এসেছিল তখন কিন্তু তারা নির্বাচন কমিশনকে বলেছিল যে তারা তফসিল ঘোষণা থেকে শুরু করে গেজেট প্রকাশ পর্যন্ত ধাপে ধাপে 150 জনের মতো পর্যবেক্ষক পাঠাবে। সবাই একসাথে আসবে না, ভাগে ভাগে আসবে, এবং সেই বিষয়টি নিয়ে হয়তো আজকে আলোচনা হবে যে কোন সময় কতজন প্রতিনিধি আসবে। এবং এই বিষয়ে কিন্তু তখন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হবে, সেই বিষয়টি নিয়ে হয়তো তারা আলোচনা করবেন। এবং সেবার কিন্তু ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞেস করেছিল যে ভোটের সময় ভোট কেন্দ্রে, ভোট কক্ষে এবং গোপন কক্ষে তারা ঢুকতে পারবে কিনা, এবং নির্বাচনের পরিবেশ কী রকম থাকবে এবং ভোটারদের উপস্থিতি কেমন থাকতে পারে, বা ভোটার উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশন কী ধরনের কাজ করছে। বলা যায় যে সার্বিক বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের সাথে আজকে ইউরোপীয় ইউনিয়ন বৈঠক করবে, এবং বৈঠক শেষ হলে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো যে কোন বিষয়টি নিয়ে কোনো ধরনের চুক্তি হলো কিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। এবং এনসিপির একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে বেলা 12:30টার দিকে। অদিতি, নিশ্চয়ই আপনার মাধ্যমে সেই খবরগুলো আমরা বিস্তারিত জানবো পরবর্তীতে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী ফারজানা আক্তার আমাদের সাথে যুক্ত ছিলেন নির্বাচন কমিশন থেকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনের নারী ভোটাররা। তাদের চাওয়া এবার পুরুষদের মতোই নারীর সিদ্ধান্তের মূল্যায়ন হোক। নিরাপদ পরিবেশে ভোট হলে এবার কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান তারা। তবে সেই প্রার্থী যেন নারীদের নিরাপত্তা, অধিকার নিশ্চিত করে সেই দাবি ভোটারদের।
রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। তফসিল ঘোষণার আগেই নির্বাচনী আমেজ তৈরি হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ আসনে। বিভিন্ন পাড়া মহল্লায় চায়ের দোকানে চলছে নির্বাচনী আলাপ। আর এই আলাপে পিছিয়ে নেই নারীরা। বিগত কয়েকটি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি নারী ভোটাররা। তাই এবার সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জোর দাবি জানিয়েছেন তারা। নারী ভোটাররা বলেন, বিগত সময়গুলোতে শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে নারীদের অনেকটাই অবজ্ঞা করা হতো। তাই এবার নতুন ভোটার, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা চান এই অবস্থার পরিবর্তনের। তাদের দাবি, এমন একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন যিনি নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবেন। ভোটারের কেন্দ্রে জানি সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়, আর যেন আমি ঠিকমতো প্রত্যেকেই যাতে নিজের মতো করে ভোট দিতে পারে। মানুষের কথা শুনবেন এবং যে সমস্যা আমাদের যে এলাকা বা সমাজের যে সমস্যাগুলো এগুলো সবগুলো দেখবেন। যেখানে নারীরা নিরাপদ থাকবে, নারীদের অধিকার নিশ্চিত করা হবে, যেখানে নারীরা নিরাপদে ভোট প্রদান করতে পারবে। পছন্দ অনুযায়ী তারা যাকে যোগ্য মনে করবেন সেই প্রতিনিধিটাকে তারা নির্বাচিত করবেন। আমরা এরকম ভোটই চাচ্ছি। সকলের সুন্দরভাবে, নিরাপদভাবে রাস্তাঘাটে চলার জন্য অধিকার থাকে এবং নারীরা কোনোভাবে হেনস্থা না হয়, আমাদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। বহুদিন পর একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছেন রূপগঞ্জের নারী ভোটাররা। সামাজিক নিরাপত্তার পাশাপাশি নারীরা তাদের অধিকার সম্মান নিয়ে সমাজে চলতে পারবে, সেই দাবি সবার। পাশাপাশি নির্বাচনে নারী নেতৃত্বের প্রাধান্য চান তারা। বহুদিন আমরা আমাদের গণতান্ত্রিক চর্চাটা করতে পারি নাই, তো আমাদের জন্য খুবই একটা আনন্দদায়ক ব্যাপার যে এত বছর পর আমরা নির্বাচন পাচ্ছি। তো এই নির্বাচনে অনেক স্বপ্ন, নির্বাচন নিয়ে আমাদের অনেক আশা। তো আমরা চাই একটা সামাজিক নিরাপত্তা সম্পন্ন সবার জন্য, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবার জন্য সামাজিক নিরাপত্তা। ভোটারদের দাবি, নারীদের আর অবহেলা নয়, তারা যেন সমাজের ন্যায্য অধিকার ও সম্মান নিয়ে চলতে পারেন। রূপগঞ্জে এবার ভোট দেবেন 4,08,575 জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা 2,09,42 জন। মনিরা কাজুরি, ৭১। জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জন হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই সাক্ষ্য নেওয়া হবে। এর আগে সোমবার তার বিরুদ্ধে সাক্ষ্য দেন ২ সাক্ষী। মামলায় ইনুর বিরুদ্ধে ৬ জন হত্যা সহ মোট ৮টি অভিযোগ আনা হয়। এদিকে ট্রাইব্যুনাল ১-এ জুলাই অভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও ২ জনকে হত্যার ঘটনায় সাক্ষ্য গ্রহণ হবার কথা রয়েছে আজ। এই মামলায় একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি ৪ আসামি পলাতক আছেন। গত ১৮ সেপ্টেম্বর হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল ১। এছাড়া আজ আশুলিয়ায় ৭ জনকে হত্যা ও ৬ মরদেহ পোড়ানো মামলায়ও সাক্ষ্য গ্রহণ হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। এই মামলায় মোট আসামি ১৬ জন, তবে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জন পলাতক। গ্রেপ্তার আছেন ৮ জন। সংবিধানের ৫০ সংশোধনীর অংশবিশেষ বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আলাদা ৩টি আপিলের ওপর শুনানি আজ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের বেঞ্চে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা আপিল ৩টির শুনানি। পৃথক ২টি রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর ৫০ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক সহ ৪ ব্যক্তি একটি আপিল করেন। পরে এই মামলায় পক্ষভুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করা, নবম গ্রেড বাস্তবায়ন সহ ৪ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত রয়েছে। কুমিল্লায় ১৭টি উপজেলার শিক্ষকরা এই কর্মবিরতি পালন করছেন। এতে বন্ধ হয়ে গেছে বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা। সোমবার অনেক শিক্ষার্থী কেন্দ্রে এসে ফিরে গেছে। এই অবস্থায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। তবে এর পরেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। ৪ দফা দাবিতে নীলফামারীর ৬ উপজেলার ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে এই কর্মবিরতি শুরু করেছেন। এদিকে শিক্ষকদের এই কর্মবিরতির কারণে এসএসসি পরীক্ষার্থীদের চলমান নির্বাচনী পরীক্ষা ও ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হয়নি। এতে ঠিক সময়ে বিদ্যালয়ে এসেও পরীক্ষা দিতে না পেরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। অন্যদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষকরা।
ঝিনাইদহে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগের প্রকোপ বেড়েছে। আক্রান্তদের বেশিরভাগই নারী ও শিশু। ঠান্ডা আবহাওয়া পরিবর্তনজনিত কারণে এই রোগ দেখা দিয়েছে বলে বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন। চিকিৎসক সেবিকা সংকট ও পর্যাপ্ত সেবা না পাওয়ার কারণে ক্ষুব্ধ রোগীর স্বজনেরা। তবে চিকিৎসক সেবিকা সংকটে তারা সেবা দিতে হিমশিম খাওয়ার কথা স্বীকার করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে শেখ আলমাসের তোলা ছবিতে সহকর্মী রাজীব হাসানের প্রতিবেদন। সোমবার 250 শয্যা বিশিষ্ট ঝিনাইদহ জেনারেল হাসপাতালে 120 জন ভর্তি হয়েছে, যারা ঠান্ডাজনিত নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত, যা গত মাসের তুলনায় বেশি। এদের অধিকাংশই নারী ও শিশু। শৈলকুপা সহ প্রতিটি উপজেলাতে একই চিত্র। ঋতু পরিবর্তনের কারণে শিশুরা ডায়রিয়া ও ঠান্ডাজনিত নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। জেলার একমাত্র 250 শয্যা হাসপাতালে 2 জন শিশু বিশেষজ্ঞ কর্মরত থাকলেও পর্যাপ্ত সেবিকা ও মেডিকেল অফিসার না থাকার কারণে শিশুদের চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে রোগীর স্বজনেরা অভিযোগ করেছেন। সরকারিভাবে 40টি শিশু বেডের বিপরীতে দ্বিগুণ রোগীর চাপে অনেককেই ঠাঁই নিতে হচ্ছে মেঝেতে। মিলছে না সরকারি ঔষধও। ঝিনাইদহ সদর হসপিটালে অনেক বাচ্চা ডাক্তাররা নার্সরা হিমশিম খেয়ে যাচ্ছে। ডাক্তারের সংখ্যাও কম, সিস্টারের সংখ্যাও কম, শিশু ওয়ার্ডের রোগীর সংখ্যা অনেক বেশি, যে কারণে স্টাফ অনেক কম হয়, আমরা চিকিৎসা ঠিক মতন পাচ্ছি না। বেডের অনেক সংকট আছে, বাচ্চা রোগী বেড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ফুলরে থাকতে হচ্ছে। সেবিকারা জানান শত শত রোগীর বিপরীতে সেবিকা রয়েছে মাত্র 2 জন, তাই ঠিকমতো সেবা দেওয়া সম্ভব হয় না। 140 জন রোগীর এগেনস্টে আমরা 2 জন কাজ করতে যে আসলে সবাইকে সন্তুষ্ট করতে পারি না। সেক্ষেত্রে কারো চিকিৎসায় দেরি হয়, কারোটা সময় মতো দিতে পারি। আমাদের আসলে অ্যাকচুয়ালি দরকার হচ্ছে জনবল বাড়ানো। হাসপাতালের তত্ত্বাবধায়ক নানা সমস্যার কথা স্বীকার করে জানান, চিকিৎসক সেবিকা সহ সকল পদে সংকট রয়েছে। লোক জনবল না বাড়ালে যথাযথ সেবা দেওয়া দুরূহ। এখনো প্রায় 22 জন হলো আমাদের পদ খালি আছে। সার্বিকভাবে আমাদের জনবল কম থাকার কারণে আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। বিশেষ করে আমাদের এখানে শিশু এবং মেডিসিন বিভাগে আমাদের বিছানার বাইরেও অনেক রোগী ভর্তি থাকে। বিছানার অভাবে রোগীদেরকে বাধ্য হয়ে নিচে থাকতে হয়। শিশু বিশেষজ্ঞরা ঠান্ডা, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগ থেকে রক্ষা পেতে নানা পরামর্শ দেন। এই সময়ে সময় বেশ গরম পড়ে, আবার সময় বেশ ঠান্ডা পড়ে। এই 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আপ ডাউন অনেক বাচ্চাই সহ্য করতে পারে না, যার ফলে দেখা যায় যে এই সময় বাচ্চারা ঠান্ডা কাশিতে আক্রান্ত হয়। এই জন্য মা বাবার উচিত বাচ্চাকে সবসময় একটু উষ্ণ রাখা, গরম রাখা। আর প্রতিদিন গড়ে 2 শতাধিক রোগীকে বহির্বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গত মাসে 8 জন শিশু নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে ও উপসর্গে মৃত্যু হয়েছে। হাসান আহমেদ, 71। এ বিষয়ে আরো জানবো সহকর্মী রাজীব হাসানের কাছ থেকে। ঝিনাইদহ থেকে তিনি যুক্ত আছেন আমাদের সাথে। রাজীব, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি এবং সেবিকা চিকিৎসকের সংকটও রয়েছে। সেক্ষেত্রে হাসপাতালগুলোতে যারা আসছেন রোগীদের নিয়ে, তারা চিকিৎসা সেবা নিয়ে কি বলছেন? অদিতি, আপনি নিশ্চয়ই জানেন যে এখন পর্যন্ত ঝিনাইদহ 250 শয্যা জেনারেল হাসপাতালে 120 জন শিশু রোগী ভর্তি হয়েছে। ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডাজনিত রোগ এবং নিউমোনিয়া, ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাতে চাই যে ঝিনাইদহের প্রতিটা ওয়ার্ডে, শিশু ওয়ার্ডে প্রতিটা ওয়ার্ডে এত চাপ একদিকে যেমন চিকিৎসক সেবিকারা চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন এবং রোগীর স্বজনরা কিন্তু একটি কথা বারবার করে বলছেন যে তাদের এই অতিরিক্ত যেমন রোগীদের চাপ, তারা সেবা ঠিক মতো পাচ্ছেন না। অর্থাৎ একটা রোগীর দেখার জন্য চিকিৎসক এবং সেবিকাদের ডাকা মাত্রই যে আসবে বা তত্ত্বাবধান করবে, সেক্ষেত্রে রোগীদের অনেক ভিড়ের কারণে কিন্তু সেটা তারা পাচ্ছেন না। এছাড়া নোংরা, অপরিষ্কার, আবর্জনা তো রয়েছে এবং রোগীদের যে ঠেলাঠেলি রয়েছে। একটা বেডে 3 থেকে 4 জন করে রোগী চিকিৎসা সেবা নিচ্ছে এবং মেঝেতে অনেকে কিন্তু কষ্টের মধ্যে, শীতের মধ্যে, ঠান্ডার ভিতরে কিন্তু মেঝেতে কিন্তু তারা সেবা নিতে দেখা গেছে। এমনটি ঝিনাইদহ জেনারেল হাসপাতালের দৃশ্য। অতীতে আরেকটি বিষয়টা জানিয়ে রাখি, শুধু ঝিনাইদহ জেনারেল হাসপাতাল না, ঝিনাইদহ শোলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, হরিণাকুণ্ড সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু এই ঠান্ডার যে প্রকোপ, যে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু আসলে রোগীর স্বজনরা কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং আমরা রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, একটা রোগী কিন্তু 5 দিন 7 দিন
জন্য কিন্তু সুস্থ হচ্ছে না, যার কারণে এই রোগীদের চাপ, বিভিন্ন উপজেলা থেকে রোগীদের চাপ একদিকে বেশি। আর যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে 65 জন যে বর্তমানে হাসপাতালে কর্মরত থাকার কথা থাকলে সেখানে মাত্র 36 জন মেডিকেল অফিসার এবং বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে কিন্তু জোড়াতালি দিয়ে চলছে, যার কারণে চিকিৎসকের অভাব এবং আয়া সুইপার, ঝাড়িদার এবং সেবিকার অভাবে কিন্তু তারা ঠিকমতো সেবা দিতে পারছে না, এই কথা কিন্তু তারা স্বীকার করেছেন। আর রোগীদের অভিযোগ যে তারা পর্যাপ্ত সেবা চান এবং সেবার মানটা উন্নয়ন হলে তারা কিন্তু খুব দ্রুতই চিকিৎসা সেবা নিয়ে কিন্তু বাড়িতে চলে যেতে পারবেন বলে এমনটি তারা প্রত্যাশা করেছেন। আর হাসপাতালে তত্ত্বাবধায়ক বলেছেন যে আমরা যদি লোক জনবল যদি বেশি পাই এবং চিকিৎসক যদি বেশি পাই, সেক্ষেত্রে আমরা যে 40 বেডের পরিবর্তে যে আজকে 120 জন রোগী ভর্তি রয়েছে, সেক্ষেত্রে চিকিৎসক বেশি হলে রাজীব, আপনার কাছ থেকে আমরা ঝিনাইদহ জেনারেল হাসপাতালের অবস্থা জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী রাজীব হাসান যুক্ত ছিলেন এতক্ষণ। আজ পার্বত্য শান্তি চুক্তির 28 বছর। এত বছরেও পার্বত্য ভূমি কমিশন সহ চুক্তির বহু ধারা উপধারা বাস্তবায়ন না হওয়ায় হতাশ পাহাড়িরা। তারা আরও জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও চুক্তি নিয়ে কোনো ভূমিকা নেই। আর বাঙালি জনগোষ্ঠীর দাবি, পার্বত্য চুক্তির মাধ্যমে তাদের তৃতীয় শ্রেণীর নাগরিক বানানো হয়েছিল। রূপায়ণ তালুকদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 28 বছর পেরিয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির, কিন্তু খাগড়াছড়ির পাহাড়ি জনগোষ্ঠীর অভিযোগ, সে সময়ের চুক্তির পক্ষ আওয়ামী লীগ সরকার প্রায় 20 বছর ক্ষমতায় থাকলেও চুক্তি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি। 5ই আগস্টের পর পার্বত্যবাসীরা আশা করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি বাস্তবায়ন নিয়ে কাজ করবে, কিন্তু এবারও সেই আশা পূরণ না হওয়ায় তারা হতাশ। পাহাড়িরা মনে করেন, পার্বত্য ভূমি কমিশনের মাধ্যমে ভূমি সমস্যার সমাধান ও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিলে শান্তি ফিরে আসবে। এখন তারা অপেক্ষায় আছেন নতুন সরকার ক্ষমতায় এসে তাদের জন্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবে। আমাদের আশা ছিল এই চুক্তির মাধ্যমে আমাদের জাতীয় এই যে সংকট দূরীভূত হবে। চুক্তির 28টা বছর পূর্ণ হতে চলেছে। এই চুক্তির 28 বছরের মধ্যে 20টা বছর হলো আওয়ামী লীগ ক্ষমতা ছিল। আওয়ামী লীগ কিন্তু চুক্তি বাস্তবায়ন করেনি, সেজন্য আমরা প্রতারিত মনে করি। আমরা আশা করেছিলাম বর্তমান সরকার অনেক কিছু এই পার্বত্য শান্তি চুক্তি ব্যবহারে কাজ করে যাবে, কিন্তু এই বর্তমান সরকারকেও আমরা আসলে তেমন উল্লেখযোগ্য এই বিষয়ে অগ্রগতি লক্ষ্য করতেছি না আমরা আর কি। অন্যদিকে পাহাড়ের বাঙালি জনগোষ্ঠীর দাবি, পার্বত্য চুক্তির মাধ্যমে তাদের তৃতীয় শ্রেণীর নাগরিক বানানো হয়েছে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা ভাবছি যে দেশ থেকে বৈষম্য দূর হবে, কিন্তু এই পার্বত্য অঞ্চলে বৈষম্যটা রয়ে গেছে। আমরা এই শান্তি চুক্তিটা বাতিল চাই। অন্যদিকে পাহাড়ের বাঙালি জনগোষ্ঠীর দাবি, পার্বত্য চুক্তির মাধ্যমে তাদের তৃতীয় শ্রেণীর নাগরিক বানানো হয়েছে। আজ প্রায় শেষ চুক্তি, রানিং 28 বছর, কিন্তু আমাদের যে আশা ছিল আমরা শান্তিতে বসবাস করব, চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে। আদৌ সরকার এলো গেল, কোনো সরকারই মূল ধারাগুলো বাস্তবায়ন করে নাই। এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা জানান, রাজনৈতিক সরকার তাদের জন্য কিছু করেনি। এমনকি নিরপেক্ষ সরকার হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও একই ভূমিকায়। চুক্তির 28 বছর পূর্তিতে আমি এটুকুই বলবো যে আমাদের আসলে আমরা যে আশা যে ভরসা নিয়ে চুক্তি করেছিলাম, 28 বছরে তার অনেকটা বিপরীত চিত্র। অধিকার প্রশ্নে প্রায় 2 যুগের বেশি পার্বত্য চট্টগ্রামে চলেছে সশস্ত্র সংগ্রাম। এতে অসংখ্য পাহাড়ি ও বাঙালি ক্ষতির মুখে পড়েন। পরে 1997 সালের 2রা ডিসেম্বর শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য শান্তি চুক্তি সই হয়। বনশ্রী হালদার, 71। এই দিনটিকে ঘিরে কর্মসূচির বিষয়ে জানতে চাই। রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, কি কর্মসূচি রয়েছে আজ, আর চুক্তি বাস্তবায়ন না হওয়ায় বাসিন্দাদের ক্ষোভ কি ধরনের তাও জানাবেন। 2 ডিসেম্বর ঘিরে কিন্তু যে সমাবেশটা হচ্ছে মূলত সেখানে দেখতে পাচ্ছেন হচ্ছে গণসমাবেশে এখানকার গণসমাবেশ পার্বত্য জনসংহতি সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু চুক্তি বাস্তবায়ন হয়নি, এই কারণে কিন্তু পাহাড়ে কিন্তু সবসময় কিন্তু মূলত হচ্ছে এখানে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। এখানে যেহেতু এখানে পাহাড়ি বাঙালি রয়েছে বসতি, সেক্ষেত্রে কিন্তু মূলত এখানে পার্বত্য চট্টগ্রামে যেহেতু সম্প্রীতি বজায় রাখে, সেক্ষেত্রে এই কারণে কিন্তু
পূর্ণাঙ্গ শান্তি চুক্তি বাস্তবায়ন যদি হয় তাহলে কিন্তু পাহাড়ি মানুষের যে একটি আকাঙ্ক্ষা এবং চেয়েছিল, শান্তি চুক্তি চেয়েছিল, সেই শান্তি চুক্তি বাস্তবায়ন যদি করা হয় তাহলে এখানকার মানুষের ভারী বাংলা সবাই মিলেমিশে থাকতে পারবে বলে এমনকি প্রতিশ্রুতি দিচ্ছে। যে সমাবেশে সেখানে মানুষের হাজারো মানুষের সমাগম হয়েছিল, লাখো বলতে গেলে এখানে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু সমাবেশে উপস্থিত হয়েছে মানুষ। আরেকটি হচ্ছে এখানে যে আঞ্চলিক পরিষদ রয়েছে, সেই আঞ্চলিক পরিষদের এখানে কিন্তু একটা সভা আয়োজন করেছে। আর মূলত আপনি দেখতে পেয়েছেন এখানে যে সমাবেশ এখন পর্যন্ত চলমান রয়েছে, এখানে আরো যে এখানকার যে আঞ্চলিক জনশক্তির যে চাওয়া পাওয়া এই বিষয় নিয়ে কিন্তু ওনারা বক্তব্য রাখবেন এমনকি আমাদেরকে জানিয়েছে। ওচিংছা, আপনার কাছ থেকে আমরা এই দিনটিকে ঘিরে কর্মসূচির খবর জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, রাঙামাটি থেকে সহকর্মী ওচিংছা রাখাইন যুক্ত ছিলেন এতক্ষণ। আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতেই কাজ করতে চায় সম্মিলিত ইসলামী ব্যাংক। এই ব্যাংক থেকে প্রথমে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রাহকরা। একবারে নয়, মূল ব্যাংকের সাথে একে একে মার্জ হবে 5 ব্যাংক। তবে পুরো প্রক্রিয়া শেষ হতে বছর 2 মতো সময় লাগবে। এমন সব তথ্য দিলেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান। অনুপধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। সম্মিলিত ইসলামী ব্যাংকের লাইসেন্স অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক আমলা মোহাম্মদ আয়ুব মিয়া। একীভূত হতে যা 5 ব্যাংক থেকে এখনো টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। ফলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের কাছে প্রশ্ন ছিল, আমানতকারীরা কবে তাদের টাকা ফেরত পাবেন। রাষ্ট্র বারবার অ্যাসিওর করেছে যে আমাদের কাছে অবশ্যই আপনাদের আমানত সুরক্ষিত থাকবে, আপনারা ধৈর্য ধরেন। আমিও একই সাথে এই কথাটাই ইকো করতে চাই যে 2 লক্ষ টাকা সর্বোচ্চ প্রদানের মাধ্যমে তাৎক্ষণিকভাবে একটা আস্থা ফিরে আসবে যে আমি তো 10,000 টাকাও উঠাতে পারছিলাম না, আজকে তো 2 লাখ টাকা পেয়ে গেলাম। হতে পারে আমার প্রয়োজনের তুলনায় 2 লক্ষ টাকা অনেক কম, কিন্তু এই যে ফেরত পাওয়ার যে একটা প্র্যাকটিস বা চিত্র শুরু হলো, এইটা তো কন্টিনিউ করবে ইনশাল্লাহ। এই জন্য জনগণ শুধু আস্থাটা ফেরত, দ্যাট ইজ এই গ্রাহকদের আস্থাটা রিইনস্টেট হোক, 2 লক্ষ টাকা করেই পাক, এবং এর মাধ্যমে নতুন ব্যাংকটা যাত্রাটা শুরু করুক। আশা করি এই আস্থা ফেরত আসলে এই ব্যাংক অচিরে একটা শক্তিশালী ব্যাংকে পরিণত হবে। মেয়াদি আমানতের মেয়াদ শেষ হওয়ার পরও যারা টাকা তুলতে পারছেন না, তারা যেদিন টাকা তুলতে পারবেন সেদিন পর্যন্ত আমানতের সুদ পাবেন বলেও জানান মুখপাত্র। মেয়াদি আমানত করা হয় এবং ওখানে বলা হয় যে অটো রিনিউয়াল যখন খোলে, অনেক ক্ষেত্রে অটো রিনিউয়াল বলা হয় না। তবে যেহেতু কেউ যদি বলে যে আমি অটো রিনিউয়ালের অপশন ছিল না, আমি দেইনি, কারণ আমার উদ্দেশ্য ছিল ম্যাচুরিটি ডেটে আমি টাকাটা উত্তোলন করব, কিন্তু ব্যাংক তো টাকা দিতে ব্যর্থ হয়েছে। অতএব এই ক্ষেত্রে অবশ্যই নবগঠিত ব্যাংক ওই প্রচলিত বিধান মেনে নিবে, দ্যাট ইজ যেদিন ম্যাচিউর হয়েছে সেদিন থেকে যখন টাকা উত্তোলনের সুযোগ পাবে তার উপর সুদ ধার্য করা। 5 ব্যাংক এখন চলছে প্রশাসকে, তবে ধীরে ধীরে তারা বিলুপ্ত হয়ে যাবে বলেও জানান আরিফ হোসেন খান। নবগঠিত ব্যাংকের ম্যানেজমেন্টের কাজ বাড়তে থাকবে, প্রশাসক টিমের কাজ কমতে থাকবে, এবং একসময় এটা বিলীন হয়ে যাবে, এটা চলে আসবে। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। অবশেষে বন্ধ হচ্ছে 9 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। গতকাল পরিচালনা পর্ষদের সভায় এই অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। সমন্বিত ব্যাংক রেজুলেশন 2025 কার্যকরের পর এটি সবচেয়ে বড় অবসায়নের ঘটনা। এই প্রক্রিয়ায় প্রতিষ্ঠানগুলোর সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেবে কেন্দ্রীয় ব্যাংক, যাকে সঠিক পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। আব্দুজ্জাহের আনাসের রিপোর্ট। অর্থনীতিকে ঝুঁকিতে ফেলার পেছনে ব্যাংক খাতের মতো দায় রয়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোরও, কারণ সেখান থেকেও ঋণের নামে লুটপাট হয়েছে বিপুল অর্থ। রাজনৈতিক চাপ বা অনৈতিক ক্ষমতার প্রয়োগও হয়েছে সমান তালে, যার কারণে বহু প্রতিষ্ঠান এখন ধুঁকছে টিকে থাকার লড়াইয়ে। দায়িত্ব নিয়ে এসব প্রতিষ্ঠানের বিষয়েও সিদ্ধান্ত নেয়ার ঘোষণা দেন নতুন গভর্নর। শুরু হয় যাচাই বাছাই ও সম্পদমান পর্যালোচনা। এরপর 30 নভেম্বর 9 প্রতিষ্ঠান চূড়ান্ত অবসায়নের সিদ্ধান্ত এলো কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে, যা সমন্বিত ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 কার্যকরে প্রথম বড় অবসায়ন। এর মাধ্যমে প্রতিষ্ঠান বন্ধ, সম্পদ বিক্রি ও আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব নিল স্বয়ং নিয়ন্ত্রক সংস্থা। যাদের অবস্থা শোচনীয়, কিন্তু প্রচেষ্টা অব্যাহত থাকলে
ঘুরে দাঁড়ানো সক্ষম, তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক টার্গেট বেসড দিচ্ছে, বিভিন্ন টার্গেটস করে দিচ্ছে, টাইম বাউন্ড টার্গেট, যে এতদিনের মধ্যে এই টার্গেট তোমাকে ফুলফিল করতে হবে। আর যাদের ব্যাপারে কোনো আশা দেখছে না সেগুলো বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের কাছে খোলা নেই। এই কারণে বাংলাদেশ ব্যাংক সেগুলোর কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধ হতে যাওয়া 9 আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং, ফারেস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং, যাদের ঘাড়ে এই খাতের মোট খেলাপির অর্ধেকের বেশি। আর শেয়ার প্রতি গড় সম্পদ মূল্য 95 টাকা ঋণাত্মক। ফলে দেনা পরিশোধের পর সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য কার্যত কিছুই অবশিষ্ট থাকবে না। 9 জনের মধ্যে 7-8 জনের ক্লাসিফিকেশন 90-100%। তাহলে এটাকে আর সার্ভাইভ করার কোনো অন্য উপায় নেই। এখন আমানতকারীদের স্বার্থটাই হলো বড়। শেয়ার হোল্ডার, স্পন্সর ডিরেক্টর, আইপিওর এরা হয়তো কিছু পাবেন না, কারণ অলরেডি এই 5টা ব্যাংকের শেয়ারকে 0 ডিক্লেয়ার করা হয়েছে। সেই নিয়ম কিন্তু ওখানেও অ্যাপ্লাই হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই 9 প্রতিষ্ঠানে আটকে আছে গ্রাহকদের প্রায় 15,500 কোটি টাকা, যার মধ্যে সবচেয়ে বেশি পিপলস লিজিংয়ে। আব্দুল জাহের, আনাস, 71, ঢাকা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন BOA-তে সৈয়দ শাহেদ রেজার অধ্যায় শেষ। তার জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় BOA-এর নতুন মহাসচিব হয়েছেন জোবায়দুর রহমান রানা, আর সহ-সভাপতি হয়েছেন ইমরোজ আহমেদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভেঙে দেওয়া হয়েছিল সব ক্রীড়া ফেডারেশনকে। এরপর সার্চ কমিটি গঠন করে অ্যাডহক কমিটি দেয়া হয় ফেডারেশনগুলোতে। সার্চ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জোবায়দুর রহমান রানা এবং গুরুত্বপূর্ণ সদস্যের ভূমিকায় ছিলেন অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ। এছাড়া একসময় ক্রিকেট, ফুটবল, হকি সহ বিভিন্ন ফেডারেশনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন ইমরোজ আহমেদ। তারই ধারাবাহিকতায় BOA-এর নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচিত হন তিনি। রবিবার কক্সবাজারে BOA-এর নির্বাচন ও বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকারুজ্জামান। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথে।